স্যার আপনার মাইক্রোফোন অফ করা। এখন শোনা যায়? এখন শোনা যায়? জি স্যার, জি স্যার। দেখো হাজিরার শীটটা কি তোমাদের সামনে আসছে? জি স্যার আসছে। আজকে হলো 25 তারিখ। চারশো এক ইয়েমেন আজকে আবার আসে নাই। 2 জি স্যার। 2 কি আছে? স্মরণ? জি স্যার। 3 ইয়েস স্যার আসি। 4 প্রেজেন্ট স্যার। 5 প্রেজেন্ট স্যার। 6 7 8 10 11 12 14 15 16 Yes, sir. 17 18 19 21 Yes, sir. Yes, sir. কত? Yes, 19 sir. 21 জি স্যার। Sir, sir, Manish present. 19 আসছো? Yes, sir. 21 পার্থিব। জি স্যার। 22 Present, sir. 26 31 34 প্রেজেন্ট স্যার। স্যার কালকে তো আমি ছিলাম স্যার, কালকে প্রেজেন্ট দেওয়া হয়নি স্যার। আগের দিন তুমি ছিলা? জি জি স্যার, প্রেজেন্ট দেওয়ার সময় ছিলাম না স্যার, এই জন্য মানে কি মাঝামাঝি ক্লাসে ছিলাম, আবার শেষ দিক দিয়ে কারেন্ট চলে গেছিল, বলতে পারিনি। থ্যাংক ইউ স্যার। 57 ওল্ড আজিজুল ইসলাম আছো? 457 জি স্যার আছি। তো হয়ে গেল। আমরা এ পর্যন্ত সম্ভবত গত ক্লাসে 3 নম্বর অঙ্কটা করেছিলাম অংশীদারির। আর অংশীদারির অঙ্কটা তোমরা যখন করছো 3 নাম্বারটাই তো করেছিলাম নাকি? যারা গত ক্লাসে ছিল বলো আমাকে, 3 নাম্বারটা করছে না? জি স্যার 3 নম্বর। হ্যাঁ, তোমরা দেখেছো একটা অংশীদারির অঙ্কটা আসলে কিভাবে করে। একটা অংশীদারির ভিতরে অনেক রকমের কাজ আছে, আর প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট সিস্টেম রয়েছে কিভাবে কাজগুলো করতে হয়। আর এই অঙ্কগুলোর মাধ্যমে তোমরা সেই সিস্টেমগুলো একটু ভালো করে ধরার চেষ্টা করবে, যাতে আস্তে 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 অঙ্কগুলো তোমরা নিজেরা করতে পারো। আমি তোমাদেরকে এখনো পর্যন্ত করতে দিচ্ছি না, আমি করাচ্ছি যাতে প্রেজেন্টেশনটা তোমরা আরো ভালোভাবে শিখতে পারো। তো আজকে আমরা 4 নম্বর অঙ্কটা করব। আমি 4 নম্বর অঙ্কটা করার জন্য রেডি হয়ে যাচ্ছি। এটাকে আমি কপি করে নিচে নিয়ে যাচ্ছি। আজকে 4 নম্বর অঙ্কটা আমরা নিচে করব, তোমরা দেখো। খুব ভালো করে খেয়াল করো, এই 4 নম্বর অঙ্কটার মধ্যে
4 নম্বর অঙ্কটার মধ্যে কি কি আছে আমরা একটু ভালো করে পড়ে দেখি। নুসরাত, আফরিন ও বৃষ্টি একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার। তারা কারবারের লাভ লোকসান যথাক্রমে 3:2:1 অনুপাতে বন্টন করে নেয়। 2018 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল, প্রারম্ভিক মূলধন এটা 50,000, 40,000 এবং 30,000 টাকা। অংশীদারি চুক্তিপত্র মোতাবেক প্রত্যেক অংশীদারের মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক 8% হারে সুদ ধরতে হবে। তোমরা মূলধনের সুদটা অবশ্যই ধরতে পারবে। উত্তোলনের সুদের ব্যাপারে কি বলছে একটু দেখে নিই। ব্যবসায়ের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য আফরিন ও বৃষ্টি যথাক্রমে 3,000 ও 2,000 টাকা করে মাসিক বেতন পাবে। আমরা ইচ্ছা করলে ওদের বার্ষিক বেতনটাও 12 দিয়ে গুণ করে বের করতে পারি। সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় অংশীদারগণ সারা বছর ধরে ব্যবসা হতে 8,000, 6,000 এবং 4,000 টাকা উত্তোলন করে। তোমরা একটা কথা বলো, উত্তোলনে যখন কোনো টাইম বলা থাকে না, তখন আমরা মোট উত্তোলনের উপর সবসময় অর্ধেক সময়ের সুদ ধরি না? জি স্যার, 6 মাসের সুদ। হ্যাঁ, যখন উত্তোলনের জন্য কোনো সময় উল্লেখ থাকে না, তখন কিন্তু উত্তোলনের উপরে সুদ ধরতে হয়। যদি অঙ্কটা যদি 1 বছরের হয় তাহলে 6 মাসের সুদ হবে। অঙ্কটা যদি 6 মাসের হয় তাহলে 3 মাসের সুদ হবে। অর্থাৎ হিসাবকাল যতটুকু থাকবে তার অর্ধেক সময়ের জন্য সুদ ধরতে হয়, যদি উত্তোলনের কোনো তারিখ বলা না থাকে। আর তারিখ বলা থাকবে তারিখ অনুযায়ী ধরতে হয়। তাহলে আমাদের এখানে উত্তোলনের উপরে সুদ আমরা এইভাবে ধরবো। তবে এখানে দেখো 2018 সালের 1 জুলাই তারিখে বৃষ্টি 10,000 টাকা অতিরিক্ত মূলধন এবং আফরিন 15,000 টাকা ঋণ হিসেবে কারবারে সরবরাহ করে। 1 জুলাই মানে কিন্তু মাঝামাঝিতে যে অতিরিক্ত মূলধন দিয়েছে সে কিন্তু অতিরিক্ত মূলধনের উপর 6 মাসের সুদ পাবে। আর মাঝামাঝিতে যে ঋণ প্রদান করেছে সে কিন্তু এই ঋণের উপর 6 মাসের 6% হারে সুদ পাবে। কারণ ঋণ প্রদান করলে যদি সেই ঋণের উপর কত পার্সেন্ট সুদ পাবে কথাটা বলা না থাকে, তাহলে সব সময় 6 মাসের সুদ ধরতে হয়। আফরিনের বেতন ডেবিট করার পর, তার মানে আফরিনের বেতনটা অলরেডি হিসাব করা হয়ে গেছে, কিন্তু অন্যান্য বিষয়গুলি সমন্বয় সাধন করার পূর্বে ব্যবসার মুনাফার পরিমাণ দাঁড়ায় 1,20,000 টাকা। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। লাভ লোকসান বন্টন হিসাব করার সময় আমরা লাভ লোকসান বন্টনের ভিতরে কোন আইটেমগুলো লিখবো আর কোন আইটেমগুলো লিখবো না, সেই জিনিসটা ডিপেন্ড করে এই কথাবার্তার মাধ্যমে। যে সমস্ত আইটেমগুলো বাদ পড়ে যায় তারা লাভ লোকসান বন্টনে বসে, যে আইটেমগুলো হিসাবভুক্ত হয়ে যায় তারা লাভ লোকসান বন্টনে বসে। এখানে কিন্তু বলেছে যে বেতন ডেবিট করার পর, শুধু আফরিনের বেতনটা ডেবিট করার পর। তো তার মানে হলো আফরিনের বেতনটা লাভ লোকসান বন্টনে তোমরা লিখতে পারবে না। তোমরা কি আমার এই কথাটা বুঝো সবাই, আমি যেটা বললাম? জি স্যার। যার জি স্যার। বেতনটা অলরেডি ডেবিট করা হয়ে গেছে, তার মানে ওর বেতনটা অলরেডি তোমার লাভ লোকসান বন্টনে লেখা হয়ে গেছে মুনাফা নির্ণয় করার সময়। তাহলে এর বেতনটা আর লাভ লোকসান বন্টনে লেখা যাবে না। যে আইটেমগুলো সমন্বয় করা হয়নি বা যে আইটেমগুলো বাদ পড়ে গেছে শুধুমাত্র সেগুলোই লাভ লোকসান বন্টন হিসাবে বসবে। তাহলে এখন তোমরা আমাকে বলো, এখানে ওনারা যাই করতে বলো, উপরে যে সমস্ত আইটেমগুলো গণনা করা যায় আমরা এক এক করে আগে সেই গণনাগুলো করব না? যেমন কি কি গণনা করব বলো? মূলধনের সুদ বের করব, উত্তোলনের সুদ বের করব, ওদের দুজনের বার্ষিক বেতন বের করব, আমরা ঋণের সুদ বের করব। 150 টাকা যেটা হলো এই যে যেটা বলতে বলছি, এটাই এখন আমার কাছে আছে, এটা দিতে বলা হলো। এখন আমার কাছে আছে কিনা দেখেন, এই যে সেটা পাঠিয়ে দিচ্ছি। তুমি বলো যে এটাই ছিল আমার কাছে। হ্যাঁ, তাহলে তো আমরা এখানে গণনা করব 4টা আইটেম। প্রথমে দেখো মূলধনের সুদ বের করব, তারপরে দেখো উত্তোলনের সুদ বের করব, তারপরে দেখো ওদের বার্ষিক বেতন বের করব 3 নম্বর গণনায়,
আর 4 নম্বর করণীয় ওই যে ঋণ দিয়েছে 6 মাস আগে তার ঋণের সুদ বের করব। এই 4টা কাজ কি আমরা সবাই করতে পারবো সুন্দর করে? তাহলে চলো খাতা নিয়ে নাও, সবাই খাতা নিয়ে নাও। আমি একটা একটা করে 4টা গণনাই তোমাদেরকে করাবো। চলো প্রথমে আমরা মূলধনের সুদ বের করার জন্য ঘর টানি। এবার আর আমরা এইভাবে মূলধনের সুদ বের করব না। এবার আমরা মূলধনের সুদ ছক টেনে করব, কারণ অতিরিক্ত মূলধন আছে। অতিরিক্ত মূলধন থাকলে আমরা মূলধনের সুদটা ছকের মধ্যে করলেই সেটা বেশি সুবিধাজনক হবে। চলো কিভাবে আমরা গণনাটা করছি তোমরা একটু দেখো। এই অঙ্কের সমাধান শুরু হয়ে গেল। প্রথম গণনা হচ্ছে অংশীদারদের মূলধনের সুদ নির্ণয়। কিভাবে অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় করা হবে তোমরা দেখো। আমাদের মোট অংশীদার হচ্ছে 3 জন। সেই জন্য আমরা আমাদের ঘরও টানবো 3টার বিবরণের জন্য একটা ঘর 4টা। আমরা টোটাল 4টা ঘর টানবো। তোমরা সবাই মূলধনের সুদ বের করার জন্য আমার মতন ঘর টানছো তো? দেরি করো না, জলদি করে করো। চলো লিখে ফেলি। প্রথমে বিবরণ আর অংশীদারদের নাম লিখবো। আমাদের অংশীদারের নাম হচ্ছে নুসরাত আফরিন বৃষ্টি। নুসরাত আফরিন নুসরাত আফরিন বৃষ্টি। নুসরাত আফরিন বৃষ্টি। যখন আমরা মূলধনের সুদটা বের করব তখন প্রথমে আমরা লিখব প্রারম্ভিক মূলধনের সুদ। প্রারম্ভিক মূলধনের সুদ। তোমরা দেখো তো আমাদের প্রারম্ভিক মূলধনের সুদ 5% ধরতে বলছে। আর তোমরা একটু চেয়ে দেখো সবাই ভালো করে চেয়ে দেখো। প্রথমে আসে তোমার নুসরাত। দেখো তো নুসরাতের মূলধনটা ছিল না 50,000 টাকা? নুসরাতের মূলধন ছিল 50,000। নাও 50,000-এর উপরে 5% ধরো। ক্যালকুলেটর নিয়ে বসো, কিন্তু জলদি করে অ্যামাউন্টটা বলো আমাকে। আহ, 2,500 টাকা। এরপর আফ্রিনের ছিল 40,000। 40,000-এর উপর 5% ধরো, তাহলে আসবে 2,000। এবার বৃষ্টির 30,000 টাকা ছিল, তার উপর ধরো 5%, তাহলে হবে 1,500। বলো আমরা প্রারম্ভিক মূলধনের সুদটা কি সবাই লিখতে পেরেছি? সবাই কি প্রারম্ভিক মূলধনের সুদ লিখেছ? জি স্যার। এবার আমরা এর সঙ্গে যোগ করব অতিরিক্ত মূলধনের সুদ। যোগ অতিরিক্ত মূলধনের সুদ। দেখো অতিরিক্ত মূলধনের সুদটা যে আমরা ধরবো, অতিরিক্ত মূলধনটা কে দিয়েছিল চেয়ে দেখো তো। এই যে 2018 সালের 1 জুলাই তারিখে বৃষ্টি 10,000 টাকা অতিরিক্ত মূলধন প্রদান করে। বৃষ্টি 10,000 টাকা অতিরিক্ত মূলধন প্রদান করে। তাহলে এই 10,000 টাকা যে অতিরিক্ত মূলধন প্রদান করেছে, এই 10,000 টাকার উপর আমরা ধরবো কত পার্সেন্ট?
এই 10,000 টাকার উপর আমরা ধরবো এই 10,000 টাকার উপর আমরা ধরবো 5%। কিন্তু 6 মাস আগে প্রদান করেছে বলে এবার ভাগ 2 হবে না? 10,000 উপরে 5% দিয়ে ভাগ 2 হবে না? কারণ সে না এই ঋণটা 6 মাস আগে প্রদান করেছে, দেখো 1 জুলাই তারিখে প্রদান করেছে। তাহলে না অতিরিক্ত মূলধনের উপর সে 6 মাসের সুদ পাবে। তাহলে 10,000 উপরে 5% করে তাকে 2 দিয়ে ভাগ করো। আর এটা কে পাবে? যে অতিরিক্ত মূলধন দিয়েছে। কে দিয়েছে অতিরিক্ত মূলধন? বৃষ্টি। তাহলে এই টাকাটা বৃষ্টি পাবে। দেখো তো বৃষ্টির ঘরে কত টাকা বসবে? 250 টাকা হয়। সবাই ক্যালকুলেশন 250 করেছো? তাহলে এবার বলো এই দুটোকে যোগ করলে আমরা কি মোট মূলধনের সুদ পাবো? তাহলে মোট মূলধনের সুদ আসবে 2,500, 2,000 আর 1,750। আমরা আমাদের মোট মূলধনের সুদটা পেয়ে গেছি। তোমরা কি মোট মূলধনের সুদ বের করাটা বুঝেছো সবাই? Yes, sir. এটা কি কোনো কঠিন কাজ? No, sir. আমরা এর আগে বেশ কয়েকটা অঙ্কে এই জিনিসগুলো রেডি করে নিয়েছি। ওনারা এই কাজগুলোই তোমাদেরকে ক নম্বরের সৃজনশীল প্রশ্নে করতে বলবে। খালি কাজগুলো কিভাবে করতে হয় সেটা শিখলেই হয়ে গেল। আমরা আমাদের প্রত্যেকটা অংশীদারের মূলধনের সুদ বের করে ফেলেছি। এবার আমরা উত্তোলনের সুদ ধরবো। আর উত্তোলনের সুদ ধরার জন্য অবশ্যই আমাদের টেবিল করতে হবে না, আমরা সরাসরি ধরে দিতে পারি। উত্তোলনের সুদ আমরা সরাসরি ধরে দিতে পারি, কারণ আমরা জানি যে উত্তোলনের সুদটা অর্ধেক সময়ের জন্য ধরতে হবে। তাহলে চলো আমরা এবার 2 নম্বর গণনা করব উত্তোলনের সুদ নির্ণয়। আমি উত্তোলনের সুদের জন্য এটা কপি করে নিয়ে আসতে পারি। এটা কপি করে নিয়ে আসলে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। চলো এবার আমরা উত্তোলনের সুদটা বের করব। আমরা 4টা গণনা করব আমি বলেছি। প্রথম গণনা করলাম, এবার তৃতীয় গণনা। আমাদের দ্বিতীয় গণনাটা হচ্ছে অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয়। আমার প্রথম অংশীদারের নাম হচ্ছে নুসরাত। নুসরাত, পরের জনের নাম হচ্ছে আফরিন, আর তার পরের জনের নাম হচ্ছে বৃষ্টি। নুসরাত, আফরিন, বৃষ্টি। চলো দেখি আমরা উত্তোলনের সুদটা বের করি। উত্তোলনের সুদ বের করার জন্য প্রত্যেকের উত্তোলনের পরিমাণটা একটু আমাদের জানা দরকার। তোমরা একটু দেখো আমাদের উত্তোলনের পরিমাণটা জানা দরকার। আমাদের এখানে বলে দিয়েছে, উত্তোলনের কথাটা বলে দিয়েছে, দেখো প্রশ্নে ব্যবসায় সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় যে সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় অংশীদারগণ সারা বছর ধরে যথাক্রমে, এই যে দেখো ওনারা উত্তোলনের কথা বলে দিয়েছে, যথাক্রমে কত টাকা করে উত্তোলন করে বলে দিয়েছে। প্রথম জন করে 8,000, তারপরে জন 6,000, এরপরে জন 4,000। 8,000, 6,000 এবং 4,000 টাকা উত্তোলন করে। নুসরাত করে 8,000 টাকা, নুসরাত করে 8,000 টাকা। তাহলে 8,000 এর উপরে 5% ভাগ 2। এরপরে জন উত্তোলন করবে 6,000 টাকা। তাহলে 6,000 টাকা এর উপর 5% ভাগ 2। আমি না বলেছি যে সময় না বললে উত্তরের উপর সবসময় অর্ধেক সময় সুদ ধরতে হয়। আর এর পরের জন্য 4,000 টাকা, বৃষ্টির 4,000 টাকা, এটার উপর 5% ভাগ 2। এবার দেখো তো প্রথম জনের কত টাকা হয়।
8,000 টাকার উপরে 5% করে 2 দিয়ে ভাগ করলে কত টাকা হয় প্রথম জনের? জলদি ক্যালকুলেশন করো, আমারে বসায় রেখো না। স্যার নুসরাতের হয় 200 টাকা, আফরিনের 150। আর বৃষ্টির কত 100 টাকা? তাহলে আমরা 4টা গণনা করব বলেছিলাম, 2টো গণনা করা শেষ। মূলধনের সুদ ধরে দিয়েছি, উত্তোলনের সুদ ধরে দিয়েছি। এবার আমরা অংশীদারদের বার্ষিক বেতন বের করব। অংশীদারদের বার্ষিক বেতন বের করব, চলো বের করি। অংশীদারদের বার্ষিক বেতন পরবর্তী গণনা। অংশীদারদের বার্ষিক বেতন নির্ণয়। তবে বার্ষিক বেতন কিন্তু সবাই পাবে না। বার্ষিক বেতন কে কে পাবে দেখো, এই যে বলছে ব্যবসায় সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য আফরিন ও বৃষ্টি 3,000 ও 2,000 টাকা করে মাসিক বেতন পাবে। তাহলে আফরিন পাবে 3,000 করে, আর বৃষ্টি পাবে 2,000 করে। তাহলে আফরিন আর বৃষ্টি পাবে। তাহলে বেতন পাবে কে? আফরিন আর বৃষ্টি। তার মানে নুসরাত বেতন পাবে না। আফরিন পাবে কত করে? আফরিন পাবে 3,000 না? আফরিন পাবে 3,000, বৃষ্টি পাবে 2,000। তাহলে আফরিন যদি 3,000 করে পায়, তাহলে বলো তো 3,000 গুণ 12 হবে না? প্রতি মাসে 3,000 করে পেলে 12 মাসে সে পাবে কত? 3/12 36,000 টাকা। তাহলে ওর বেতন হবে 3/12 36,000 টাকা। আর বৃষ্টি পাবে প্রতি মাসে 2,000 করে। তাহলে 12 মাসে সে পাবে 24,000 টাকা। 24,000। এই যে আমি অংশীদারদের যে বার্ষিক বেতনটা বের করলাম, বলো এগুলা কি কঠিন? এবার আমরা একজনের ঋণের সুদ বের করব। কে যেন ঋণ দিয়েছে? আফরিন ঋণ দিয়েছে 1 জুলাই তারিখে। আফরিন 1 জুলাই তারিখে 15,000 টাকা ঋণ প্রদান করে। তাহলে আফরিনের ঋণের সুদ বের করবো আমরা। আফরিনের ঋণের সুদ চলো আফরিনের ঋণের সুদটা আমরা এখন বের করে ফেলি। আমরা আফরিনের ঋণের সুদ বের করব। আফরিন ঋণের সুদ ঋণ প্রদান করেছিল 15,000 এটার উপর 6% ভাগ 2। দেখো তো কত টাকা হয়? 450 টাকা হয়। তাহলে 1টা 2টা 3টা 4টা, আমাদের 4টা গণনা করা শেষ। আমরা 4টা গণনা করে ফেললাম অলরেডি। এইবার আমাদের কাজ হচ্ছে আমরা একটা লাভ লোকসান বন্টন করব। তাহলে চলো এবার আমরা লাভ লোকসান বন্টন। তোমরা কি সবাই এই 4টা গণনা আমার সাথে সাথে করে ফেলছো? এই অঙ্কের এই 4টা গণনা করতে কি আমাদের কোনো অসুবিধা হয়েছে? প্রস্তুত পড়ে কি আমরা বুঝছি যে এই 4টা গণনা করতে হবে? তোমরা কি সবাই 4টা গণনা আমার সাথে সাথে করে ফেলছো? অংশীদারের অঙ্ক করতে গেলে এই জিনিসগুলো পারতে হয়। চলো এবার আমরা একটা লাভ লোকসান বন্টন হিসাব করব। এই যে একটা লাভ লোকসান বন্টন হিসাবের ঘর,
আমি এটা কপি করে আনলাম, যেগুলো মিলবে রাখবো, যেগুলো মিলবে না কেটে দেব। তবে এটা কপি করে আনলে আমাদের কাজটা একটু তাড়াতাড়ি হবে। চলো এবার আমরা একটা লাভ লোকসান বন্টন হিসাবে যেন ঘর টেনে ফেলি সবাই। যার যার খাতায় সুন্দর করে তোমরা একটা লাভ লোকসান বন্টনের জন্য ঘর টেনে ফেলো। এখানে আমাদের অংশীদারদের নাম হচ্ছে আফরিন, আফরিন ও নুসরাত আফরিন বৃষ্টি। প্রথমটা নুসরাত। নুসরাত, আফরিন ও বৃষ্টি এর লাভ লোকসান বন্টন হিসাব। তোমরা খুব দ্রুত গতিতে লাভ লোকসান বন্টনের ঘরটা টেনে ফেলো। দেখো, নুসরাত, আফরিন ও বৃষ্টি এর লাভ লোকসান বন্টন হিসাব করতে গিয়ে আমরা সর্বপ্রথম ক্রেডিট পাশে আমাদের যে মুনাফাটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, যেটা বন্টন করা সম্ভব নয়, যেটাকে আমরা ভুল মুনাফা বলি, সেটা হচ্ছে 1,20,000 টাকা। আমরা এই 1,20,000 টাকাটা সবসময় অঙ্কের মধ্যে যেটা দেওয়া আছে, যে উপরের সমন্বয়গুলো সাধন করার পূর্বে আমাদের মুনাফা বলা আছে 1,20,000। তাহলে এই 1,20,000 কে আমরা ক্রেডিট পাশে সর্বপ্রথম লিখে নিব। দেখো, আমরা ক্রেডিট পাশে সর্বপ্রথম বিশদ আয় বিবরণী নামে ওই যে 1,20,000 টাকা আমরা লিখে দিই। তাহলে বিশদ আয় বিবরণী নামে নেট মুনাফাটা আমরা 1,20,000 টাকা লিখে দিলাম। এবার যে আইটেম গুলো আমাদের বাদ পড়ে গেছে সেগুলো এখানে লিখবো। ওই 4টা আইটেমের মধ্যে যেগুলো যেগুলো বাদ পড়ে গেছে সেগুলোকে আমরা এখানে লিখবো। এদের মধ্যে যারা আয় তাদেরকে ক্রেডিটে লিখবো, যারা ব্যয় তাদেরকে ডেবিটে লিখবো। আমরা জানি যে উত্তোলনের সুদটা আমাদের আয়, তাহলে আমরা অংশীদারদের মূলধন হিসাব নামে উত্তোলনের সুদটা আয় পাশে লিখে ফেলি। দেখো, আমাদের উত্তোলনের সুদটা আয় পাশে যে দিব, নামগুলো লিখে দাও। আমাদের প্রথমে ছিল নুসরাত, আর নুসরাতের উত্তোলনের সুদটা কত বের হয়েছিল আমরা একটু দেখি। নুসরাতের উত্তোলনের সুদ বোধহয় 400 টাকা বের হয়েছিল। ওই যে নুসরাতের উত্তোলনের সুদ, না সরি, 200 টাকা বের হয়েছে। নুসরাতের উত্তোলনের সুদ বের হয়েছিল 200 টাকা। তাহলে 200 টাকা লিখে দিই। নুসরাতের পরে আফরিন, দেখো আফরিনের ঋণের উত্তোলনের সুদ, আফরিনের উত্তোলনের সুদ আমরা বের করেছিলাম 150 টাকা। তাহলে আফরিনের উত্তোলনের সুদ লিখে দিই 150 টাকা। আর এবার হলো বৃষ্টি। দেখো, আমাদের বৃষ্টির উত্তোলনের সুদটা কত একটু দেখি। 100 টাকা। তাহলে এই তিনটা মিলায় আমাদের মোট উত্তোলনের সুদটা কত আসে? 200, 300, 450 টাকা। আমরা আমাদের উত্তোলনের সুদ 450 টাকা লিখে দিলাম। এবার মূলধনের সুদ। দেখো, অংশীদারদের মূলধন হিসাব লিখে মূলধনের সুদ। হ্যাঁ, এই মূলধনের সুদটাও কিন্তু আমাদের, এই মূলধনের সুদটাও কিন্তু আমাদের অংশীদারদের লাভ লোকসান বন্টনে বসবে, কারণ এটা কিন্তু আমাদের মূলধনের পরিমাণটাকে বাড়াবে বলে মূলধন হিসাবে আমি লিখেছি। আর এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, সেই জন্য আমরা এখানে লিখবো নুসরাত, আফরিন আর বৃষ্টি। তো নুসরাতের মূলধনের সুদটা কত টাকা ছিল একটু দেখে নিই। নুসরাতের মূলধনের সুদ ছিল 2,500, 2,000 আর 1,750। 2,500,
2500, আফ্রিনে ছিল 2000, আর বৃষ্টির ছিল আর ওর ছিল 1750 বোধ হয়, 1750, 1750। তাহলে চলো দেখো তো এই তিনটার যোগফল মোট কত টাকা হয়? 2 আর 2 4 আর 1 5000, সম্ভবত 6250 হয়। দেখো তো $6250। জি স্যার 6250। তাহলে আমরা অংশীদারদের মূলধন হিসাবটা লিখে ফেললাম, মূলধনের সূত্র লিখে ফেললাম। আচ্ছা এবার বেতন, কিন্তু বেতনের ক্ষেত্রে একটা কথা আছে। বেতনের ক্ষেত্রে কথাটা হলো, দেখো ওনারা পরিষ্কার করে বলে দিয়েছে যে স্যার আফরিনের বেতন ডেবিট করার পর, তাহলে বেতন ছিল আফরিনের আর বৃষ্টির, বেতন ছিল আফরিনের আর বৃষ্টির, কিন্তু আফরিনের বেতন ডেবিট করার পর তার মানে আফরিনের 36,000 টাকার বেতনটা আমরা লিখতে পারবো না, আমরা লিখতে পারবো খালি বৃষ্টির 24,000 টাকা বেতন। তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? কারণ আফরিনটা অলরেডি ডেবিট করা হয়ে গেছে। তাহলে অংশীদারদের মূলধন হিসাব লিখে বেতন, আর এই বেতনটা হবে শুধুমাত্র বৃষ্টি, শুধুমাত্র বৃষ্টিরটা বসবে। আর আমাদের বৃষ্টির বেতনটা ছিল 24,000 টাকা, এটা ডাইরেক্ট টাকার ঘরে লিখে দিব। কিন্তু অন্যদের বেতনটা আর বসবে না এখানে। এবার ঋণের সুদ, হ্যাঁ ঋণের সুদটা লিখবো। ঋণের সুদটা কার ছিল? আফরিনের ছিল 450 টাকা। তাহলে আফরিনের মূলধন হিসাব, আফরিনের মূলধন হিসাব। কতদিন আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, অঙ্কে যখন অংশীদারদের ঋণ হিসাব আলাদাভাবে করতে বলে তখন আর ঋণের সুদটা মূলধন হিসেবে বসে না, তখন ঋণের সুদটা ঋণ হিসাবে বসাতে হয়। তো আমাদের এই অঙ্কে যেহেতু আলাদাভাবে কোনো ঋণ হিসাব করতে বলেনি, তাই আমরা ঋণের সুদটা আমরা মূলধন হিসেবে বসাবো, আর সেটা হলো 450 টাকা। তাই আমরা এটা মূলধন হিসাব নামে লিখেছি 450 টাকা। এছাড়া আমাদের এই অঙ্কে আর কোনো ঘটনা ছিল না, এখানে কোনো কমিশন নাই, তাহলে আর কোনো ঘটনা এখানে ছিল না। তাহলে আমাদের আইটেম গুলো সব লেখা শেষ। তাহলে এই অঙ্কটাতে লাভ লোকসান বন্টনে আমাদের লেখার মতন আর কোনো আইটেম নেই। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লাভ লোকসান বন্টনটা যোগ বিয়োগ করে বন্টনযোগ্য মুনাফাটা কত সেটা বের করতে হবে। সেটা যদি আমরা বের করতে চাই তাহলে এখন আমাদের যোগ বিয়োগটা করতে হবে আগে।